রংপুরের এক বৃদ্ধ কৃষক প্রতিবছর একই দৃশ্য দেখেন। শুষ্ক মৌসুমে তিস্তার বুকে জেগে ওঠে বালুচর। নদী শুকিয়ে যায়, মাঠের ফসল পানির অভাবে মরে। তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, বৃষ্টির জন্য নয়, বরং সেই প্রতিশ্রুতির জন্য যা দশকের পর দশক ধরে শুনে আসছেন কিন্তু পূরণ হয়নি। তিস্তার পানি চাই, তিস্তাকে বাঁচাও। কিন্তু এই সরল দাবিটি কবে থেকে যেন আর সরল রইল না। এটি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল ভূরাজনৈতিক দাবার ছকের কেন্দ্র। একটি নদীকে ঘিরে মুখোমুখি দাঁড়িয়ে তিনটি দেশ। বাংলাদেশ চাইছে উন্নয়ন, চীন চাইছে কৌশলগত উপস্থিতি, আর ভারত দেখছে নিরাপত্তা ঝুঁকি। আর এই ত্রিভুজের মাঝখানে আটকে আছে রংপুরের সেই বৃদ্ধ কৃষকের স্বপ্ন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন বেইজিং সফরে গেলেন তখন অনেকেই ভেবেছিলেন এটা স্বাভাবিক কূটনৈতিক সফর, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ। কিন্তু এই সফরে একটি মুহূর্ত এলো যখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানালো তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের সহযোগিতা চাই। এই একটি বাক্য, কিন্তু এই বাক্যের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল বেইজিং থেকে দিল্লি পর্যন্ত। নয়াদিল্লির সাউথ ব্লকে যারা বসে মনিটর করছিলেন বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ, তারা নড়ে চড়ে বসলেন। কারণ এই ঘোষণা শুধু একটি প্রকল্পের বিষয় নয়, এটি একটি বার্তা। বাংলাদেশ এখন তার নিজের শর্তে সিদ্ধান্ত নিচ্ছে, প্রতিশ্রুতির উপর নয়, ফলাফলের উপর ভিত্তি করে। তিস্তাকে বুঝতে হলে আগে উত্তরবঙ্গকে বুঝতে হবে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই জেলাগুলোর মানুষের জীবন তিস্তার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। এই নদীর পানিতেই হয় ধান, এই নদীর সেচেই বাঁচে ক্ষেতের সরিষা, এই নদীর মাঝেই সংসার চলে লক্ষ লক্ষ মানুষের। কিন্তু প্রকৃতি এই নদীকে দুই রূপে চেনে। বর্ষা এসে ভয়াবহ, ফুলে ফেপে ওঠে, ভাঙে বাড়ি ঘর, ডুবিয়ে দেয় ফসলের মাঠ। আর শুষ্ক মৌসুমে সে মৃত, বালুচর জেগে ওঠে, পানি নেই, ফসল নেই। এই দুই চরমের মাঝে পিষ্ট উত্তরাঞ্চলের কৃষক। 2016 সালে যখন তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শুরু হলো, তখন প্রথমবারের মতো একটি সুসংহত স্বপ্ন দেখা গেল। 2023 সালের প্রতিবেদনে বিস্তারিত রূপরেখা তৈরি হলো। প্রায় 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো হবে। নদীর দুই পাড়ে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা হবে। পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিতে বিপ্লব আসবে, লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে যাবে। বন্যার ক্ষয়ক্ষতি কমবে, শুষ্ক মৌসুমেও কৃষক পানি পাবে। এই স্বপ্নটা বাস্তব, এই প্রয়োজনটা জরুরি। কিন্তু প্রকল্পের মানচিত্র যখন কূটনৈতিক টেবিলে পৌঁছালো, তখন থেকেই শুরু হলো জটিলতা। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হলেও এর বড় অংশ ভারতীয় সীমান্ত ঘেঁষা। আর এই ভৌগোলিক বাস্তবতাই দিল্লির মাথা ব্যথার মূল কারণ। ভারতের কৌশলবিদরা একটি বিষয়ে একমত, চীন কখনো শুধু উন্নয়ন প্রকল্প নিয়ে আসে না, তারা দীর্ঘমেয়াদে সেই অঞ্চলে প্রভাব তৈরি করে, উপস্থিতি জানান দেয় এবং সময়ের সাথে সেই উপস্থিতি কৌশলগত সুবিধায় রূপ নেয়। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, যেটি শেষ পর্যন্ত চীনকে 99 বছরের লিজ দিতে বাধ্য হয়েছিল কলম্বো। পাকিস্তানের গাওয়া-দেওয়ার, যেখানে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের নামে চীনের কৌশলগত উপস্থিতি আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। নেপাল, মালদ্বীপ, প্রতিটি জায়গায় ভারত একই উদ্বেগ প্রকাশ করেছে। তিস্তার ক্ষেত্রে এই উদ্বেগ আরও গভীর, কারণ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, এই অঞ্চলগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছাকাছি। চিকেন স্নেক, এই নামটা শুনলেই বোঝা যায় কতটা সংবেদনশীল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, এই পুরো অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে মাত্র কয়েক কিলোমিটার চওড়া একটি সরু ভূমিপথ, শিলিগুড়ি করিডোর। এই করিডোরটি যদি কোনোভাবে বিপন্ন হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। এবং তিস্তা প্রকল্প এলাকা এই করিডোরের ঠিক পাশেই। দিল্লির নিরাপত্তা মহলে আরও কিছু আশঙ্কা উঠেছে, যদিও সেগুলো এখনও অনুমান ভিত্তিক। লালমনিরহাটের বিমান ঘাঁটি ঘিরে ভবিষ্যতে কোনো কৌশলগত ব্যবহার হতে পারে কিনা, সেই প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উঠেছে। চীনের প্রকৌশলী নিরাপত্তা দল এবং প্রযুক্তিবিদদের দীর্ঘমেয়াদী উপস্থিতি কি শুধুই নির্মাণ কাজের জন্য থাকবে, নাকি অন্য কিছুতে রূপ নেবে? এই প্রশ্নগুলো ভারতের কাছে তাত্ত্বিক নয়, এগুলো বাস্তব উদ্বেগ। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে আলোচনা সমালোচনা হয়েছে এবং সেই উদ্বেগের কারণেই দিল্লি চায়নি তিস্তায় চীন আসুক। এই গল্পের সবচেয়ে নাটকীয় অধ্যায়টি লেখা হয়েছিল শেখ হাসিনার শাসনের শেষ পর্বে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে গেছে। চীনের একাধিক প্রতিনিধি দল উত্তরাঞ্চল পরিদর্শন করেছে। চীনের রাষ্ট্রদূত নিজে সফর করেছেন সেই এলাকা। বেইজিং স্পষ্টভাবে আগ্রহ দেখিয়েছিল, সব ঠিকঠাক চলছিল, চুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল সবকিছু। তারপর হঠাৎ মোড় বদলালো। দিল্লির চাপ এবং কূটনৈতিক আশ্বাসের বিনিময়ে শেখ হাসিনা ঘোষণা দিলেন তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করবে। বেইজিং এই সিদ্ধান্তকে শুধু একটি প্রকল্প হারানো হিসেবে নেয়নি,
নিয়েছিল রাজনৈতিক বার্তা হিসেবে। চীনের দৃষ্টিতে বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে। এর পরের ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনার ক্ষমতা হারানোর আগে তার চীন সফরে যে শীতল পরিবেশ লক্ষ্য করা গেছে, সেটি কূটনৈতিক মহলে অনেকের নজর কেড়েছে। প্রত্যাশিত উষ্ণতা মেলেনি, সফর সংক্ষিপ্ত হয়ে গেছে বলে আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের পূর্ণাঙ্গ বৈঠক না হওয়া নিয়ে নানান বিশ্লেষণ তৈরি হয়েছে। অনেকেই মনে করেন, তিস্তা ইস্যুতে বাংলাদেশের শেষ মুহূর্তের পিছু হটা চীনের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছিল। সেই অসন্তোষ কূটনৈতিক শীতলতায় রূপ নিয়েছিল। এটা কূটনীতির ভাষায় একটি বড় বার্তা। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন বাস্তবতায় ইউনূস সরকার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বসল। প্রশ্নটা সহজ কিন্তু উত্তর জটিল। ভারত যদি বছরের পর বছর তিস্তার পানি বন্টন চুক্তি সই করতে না পারে, তাহলে কয়েক বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে কিভাবে? এই প্রশ্নের সৎ উত্তর দিল্লির কাছে নেই। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে দশক ধরে। 2011 সালে প্রায় চূড়ান্ত হয়েছিল চুক্তি, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে গেছে সবকিছু। দিল্লির কেন্দ্রীয় সরকার চাইলেই এই চুক্তি করতে পারে না, কারণ পানির বিষয়ে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। এই রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের নীতি নির্ধারকরা ভালো করেই জানেন এবং তারা এই সিদ্ধান্তে এসেছেন। ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও কাঠামোগত কারণে দিল্লি তিস্তায় কার্যকর অগ্রগতি দেখাতে পারবে না। সেই উপলব্ধি থেকেই নতুন হিসাব। চীনের কাছে আছে প্রযুক্তি, অর্থ আর অভিজ্ঞতা। পদ্মা সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজ দেখা গেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে দ্রুততার সাথে কাজ করার সক্ষমতা তারা দেখিয়েছে। চীন যে প্রকল্প হাতে নেয়, সেই প্রকল্প সম্পন্ন করে, এই বিষয়ে তাদের ট্র্যাক রেকর্ড অনস্বীকার্য। এই বাস্তবতায় বর্তমান সরকারের কৌশল স্পষ্ট। উন্নয়ন যে দিতে পারবে, তার দিকেই এগোতে হবে। আগে ভারত এই ধরনের যে কোনো চীনা উপস্থিতির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিত, কিন্তু এবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারত আগের মতো সেই কঠোর অবস্থানে নেই। কারণ দিল্লিও বুঝতে পারছে বাংলাদেশ এখন আর একতরফা আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছে না। ঢাকার কৌশল এখন অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি হিসাবী। যদি ভারত তিস্তায় কার্যকর বিনিয়োগ না করে কিন্তু চীনের অংশগ্রহণেও বাধা দেয়, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কে যে ক্ষতি হবে তা পূরণ করা কঠিন হবে। দিল্লির কৌশলবিদরা এই হিসাবটা করছেন, আর সেই হিসাব থেকেই হয়তো আসছে নমনীয়তা। তবে নমনীয়তা মানেই সম্মতি নয়। দিল্লি এখনও উদ্বিগ্ন। চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যাবার নয়, কিন্তু উদ্বেগ প্রকাশের ভাষা বদলে যাচ্ছে। কঠোর আপত্তির বদলে হয়তো আসবে শর্ত সাপেক্ষ আলোচনা। এই পুরো গল্পটি আসলে তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘাত। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, চীনা প্রকল্প বাস্তবায়ন দরকার, দ্রুত দরকার, কারণ উত্তরাঞ্চলের মানুষ আর অপেক্ষা করতে পারছে না। যে দেশ এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশ তার সাথেই যাবে। চীনের দৃষ্টিভঙ্গি, তিস্তা প্রকল্প একটি বড় সুযোগ। বঙ্গোপসাগরের কাছাকাছি ভারতের সংবেদনশীল করিডোরের পাশে কৌশলগত উপস্থিতি তৈরির এই সুযোগ হাতছাড়া করতে চায় না বেইজিং। এটা শুধু বিনিয়োগ নয়, এটা ভূ রাজনৈতিক অবস্থান। ভারতের দৃষ্টিভঙ্গি, চীনা উপস্থিতি মেনে নেওয়া কঠিন, কিন্তু বাংলাদেশের ন্যায্য উন্নয়নের দাবি অস্বীকার করাও সম্ভব নয়। এই দুয়ের মাঝে ভারসাম্য খুঁজছে দিল্লি। এই তিন দৃষ্টিভঙ্গির সংঘাতের মাঝে তিস্তা বহমান, নিজের মতো, নিজের ছন্দে, কিন্তু কূটনীতির টেবিলে সে এখন একটি দাবার খুঁটি। পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পর কূটনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? ধারণা করা হচ্ছে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরে তিস্তা নিয়ে আরও বড় ধরনের সমঝোতা বা চুক্তি হতে পারে। যদি চীনের সাথে এই চুক্তি সত্যি চূড়ান্ত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হবে। তিস্তা তখন আর শুধু নদী থাকবে না, সে হয়ে উঠবে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার প্রতীক। এই বার্তার প্রতীক যে ঢাকা এখন নিজের শর্তে সিদ্ধান্ত নেয়, কারো চাপে নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি এবার সত্যি বহু বছরের এই অচল অবস্থা ভাঙতে পারবে, নাকি আবারও আঞ্চলিক শক্তির টানাপোড়েনে আটকে যাবে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন? ভারত কি শেষ পর্যন্ত মেনে নেবে চীনের উপস্থিতি, নাকি নতুন কোনো কূটনৈতিক চাপে আবার ঘুরিয়ে দেবে সবকিছু? রংপুরের সেই বৃদ্ধ কৃষক এখনও অপেক্ষায়। শুষ্ক মৌসুমে তিস্তার বালুচরের দিকে তাকিয়ে তার চোখে প্রশ্ন, এবার কি পানি আসবে? এবার কি ফসল হবে?